নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে বাজার শেষ 30 মিনিটে হঠাৎ কেন ধসে পড়ল, তার যে মেন প্রধান তিনটি কারণ পাওয়া গেছে সেগুলি আপনাদের বলবো। প্রচুরই কারণ আছে, তার মধ্যে মেইন যে প্রধান তিনটি কারণ সেগুলি নিয়ে একটু ডিসকাস করব। আমরা যদি এই চার্টটা দেখি, এটা দেখা যাচ্ছে 15 মিনিটের চার্ট। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা তিনটের ক্যান্ডেল। এখানে দেখা যাচ্ছে যে নিফটি 100 পয়েন্টের উপরে এই 15 মিনিটের মধ্যে পড়ে গেল, তার থেকেও বেশি। তারপরে কিছুটা এখানে এসে রিকভারি দিল। আমরা যদি এখান থেকে দেখি লাস্ট 15 মিনিট, তিনটের পর যে 15 মিনিট, সেখানে কতটা নিফটি পড়লো সেটা আমরা দেখলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা মোর দেন 100 পয়েন্টের মতো পড়ে যাচ্ছে এই জায়গা থেকে। এখানে দেখুন মোটামুটিভাবে দেখা যাচ্ছে প্রায় 200 পয়েন্টের মতো নিফটি পড়ে যাচ্ছে, তারপর কিছুটা রিকভারি দিয়েছে। তো এরকম অবস্থায় লাস্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আজকে যে মার্কেট পড়ে গেল লাস্ট আধ ঘন্টার মধ্যে, তার মেন কারণগুলি হচ্ছে আমরা একটু ডিসকাস করে নেব। এবং আজকে 30 মিনিটে এত ধস নামলো কেন মার্কেট ধসে পড়লো, তার মেন প্রধান তিনটি কারণ হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। 1 নম্বর যে পয়েন্ট এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইরান মার্কিন শান্তি চুক্তির একটা অনিশ্চয়তা। যেটা একটা নিশ্চয়তা দেখা যাচ্ছিল, বেশ একটা মনে হচ্ছিল যেন এই চুক্তিটা শেষ হয়ে আসছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা একটা অনির্দিষ্ট হয়ে গেল। কীরকম? যুক্তরাষ্ট্র ও ইরান বিদ্যমান যুদ্ধবিরতি 7 দিনের জন্য বাড়াতে একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানা গেছে, যদি এটি এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অ্যাক্সিওসের একটি প্রতিবেদন অনুসারে এই চুক্তিতে উল্লেখ থাকবে যে ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কিভাবে মোকাবিলা করা হবে, যা এই 60 দিনের মেয়াদে আলোচিত প্রথম বিষয়গুলির মধ্যে অন্যতম হবে। মার্কেট ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং এ নিয়ে কাজ চলছে। তিনি আরও বলেন যে আলোচকরা কয়েকটি ভাষাগত বিষয় নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে সমিতিকরণের প্রশ্ন রয়েছে, তবে শান্তি চুক্তিটি অধরায় রয়ে গেছে, যা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। যেটা আমরা ভেবেছিলাম এটা একটা শেষ পর্যায়ে এসে গেছে, কিন্তু দেখা গেল না, সেটা শেষ পর্যায়ে আসেনি। এছাড়া সেকেন্ড যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, আইএমডি 2026 সাল যে পূর্বাভাস দেখা দিচ্ছে, 11 বছরের মধ্যে সবথেকে সর্বনিম্ন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এটা কীরকম? এটা হচ্ছে যে আইএমডি পূর্বাভাস দিয়েছে যে এই বছর ভারতের স্বাভাবিকের চেয়েও কম বৃষ্টিপাত হবে, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এই বৃষ্টিপাতের পরিমাণ দীর্ঘকালীন গড়ের 90%-এরও কম হবে। ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব এম রবিচন্দ্রন এটি সংবাদ সম্মেলনে আইএমডির পূর্বাভাসিত উদ্ভিদতে বলে দিয়েছেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার বৃষ্টিপাত স্বাভাবিক চেয়ে কম হবে, তার দীর্ঘকালীন গড়ে 90% হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে 10% ঘাটতি থাকছে। তো এটা একটা, এই পয়েন্টটা আজকেই ডিক্লেয়ার হয়েছে এবং এটা একটা কিছুটা বৃষ্টি যেহেতু পূর্বাভাস কমে গেল, এটা একটা পয়েন্ট হিসাবে দাঁড়ালো। এছাড়া আরেকটা যেটা দেখা যাচ্ছে এখানে ক্রমাগত এফআইআই বিক্রয়, 3 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে ক্রমাগত এফআইআই বিক্রি করছে, যেখানে 1043 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, প্রত্যেক দিন বিক্রি করছে। যেটা আমি সকালে শর্টসের মধ্যে বলে দিই, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে একটা করে শেয়ারও বলে দিই মোটামুটিভাবে। আজকে অনেকগুলি শেয়ার এসেছে, পরবর্তীকালে নেক্সট ভিডিওতে বলবো। সোমবারের মার্কেটটা দেখা যায় কীরকম কী হয়। যাই হোক, এখন অবধি মে মাসে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা সাময়িকভাবে ভারতীয় বাজার নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছেন। 18টি সেশনের মধ্যে 13টিতে ভারতীয় শেয়ার বাজারে নিট বিক্রেতা হিসাবে থেকেছে এফআইআই। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট দেখা দিয়েছে। এফআইআই তো আছেই,
তার সঙ্গে সঙ্গে একটা খরার প্রবণতা আছে, সেটা আগামীকালই বলবে। এটা যেহেতু আজকে ডিক্লেয়ার হয়েছে সেই জন্য মার্কেটে একটু এফেক্ট হয়েছে। বাজারে মন্দা পরিস্থিতি সত্ত্বেও কিছুটা আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। জিওজিৎ ইনভেস্টমেন্টের ভিকে বিজয় কুমারের মতে। যা এই মোটামুটি আমি আপনাদের 3টে পয়েন্ট বললাম। এই 3টে পয়েন্ট আজকে মেন ভাইটাল পয়েন্ট। আরও অনেকগুলি পয়েন্ট আছে, সেগুলি আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। এখন আপনারা যে স্টকগুলি নিয়ে কমেন্ট দিয়েছেন সেগুলি নিয়ে একটু বলে দেবো। এনএমডিসি লিমিটেড নিয়ে একজন জানতে চেয়েছেন, তার আগে আপনাদের জানাই যে 7 জুন একটি ব্যাচ শুরু হচ্ছে, সেটা অফলাইন ব্যাচ, এবং 17 জুন একটি ব্যাচ শুরু হচ্ছে, সেটা অনলাইন ব্যাচ। 7 জুন যেটা শুরু হচ্ছে সেটা সকাল 10টায় শুরু হবে অফলাইন ব্যাচ, এবং আরেকটি যেটা অনলাইন সেটা শুরু হবে রাত্রি 8টা থেকে 10টা। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হয়। 3টি কোর্সের মধ্যে থাকছে 1 নম্বর সুইং ট্রেড, 2 নম্বর ইন্টারডে ট্রেড, 3 নম্বর হচ্ছে ফিউচার অ্যান্ড অপশান। ফিউচার অপশানের ব্যাপারটা জানেন যারা হেজ করে কাজ করতে পারেন বা যারা মোটামুটি স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করতে পারেন, এখানে খুব কম টাকায় অনেক বেশি লাভ করার সুযোগ আছে। কিন্তু আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো যাই হোক, সেরকম আমরা কোর্স শেখাই এখানে। সেই কোর্সে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সব শেখানো হয়। তার সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলা। আজকে আমরা সুইং ট্রেডে কোন স্টকে নিয়ে কাজ করব, বা আজকে ইন্টারডেতে কোন স্টক নিয়ে কাজ করব, বা ফিউচার অপশানে আজকে কোন স্টক নিয়ে কাজ করব, যাতে ইন্টারডেতে একটা প্রফিট আমাদের বেরিয়ে যায়, এরকম ধরনের ফর্মুলা সিলেকশন শেখানো হয়। এবং সেই ফর্মুলাগুলি আমরা লাইভ মার্কেটে ক্লাসে দেখিয়ে দিই, যার ফলে কি হয়, অনেকটা সুবিধা পাওয়া যায় এই ইন্ট্রাডে স্টকগুলি থেকে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেবাশিস নাথ জানতে চেয়েছেন এনএমডিসি লিমিটেড সম্বন্ধে। এনএমডিসি লিমিটেড একটা ভালো শেয়ার, জানেন এফআইআর ডিআইআর প্রচুর স্টেক আছে, মোর দেন 13% করে। এটা আগামী দিনের জন্য ভালো শেয়ার। রাজলক্ষ্মী মণ্ডল জানতে চান ডিকসন টেকনোলজি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট থাকবে 11,172, রেজিস্ট্যান্স থাকবে 11,964। গৌতম কুমার বাগচি জানতে চাইছেন সিসি এভিনিউ স্টকটি কি কিনতে পারি এখন? এটা তো একটা ছোট্ট স্টক, 13 টাকার মতো দাম চলছে। যদি 12 টাকার কাছাকাছি পান তাহলে একবার দেখতে পারেন। শম্ভুনাথ জানতে চাইছেন গ্রিপস কটন 285 করে কেনা, এখন অনেকটা পড়ে গেছে, 183-র কাছে চলছে, 177 পেলে একটু দেখা যেতে পারে। উদয় কুমার জানতে চান ড্রিম ফ্লক্স কি করব? এটা তো কোম্পানির ড্রিম ফ্লক্স লসে রান করছে। ডিআইআর কাছে কোনো শেয়ার নেই, এফআইআর কাছে খুব সামান্য 0.6% শেয়ার আছে। দাম চলছে 77, 73-র কাছে পেলে সেটা একটু দেখা যেতে পারে। সৌরিন দে জানতে চেয়েছেন সম্বর্ধনা মাদারসনের ফেস ভ্যালু কত? সম্বর্ধনা মাদারসনের ফেস ভ্যালু 1 টাকা। অনুপম মান্ডা জানতে চেয়েছেন কে প্রিন্ট টেকনোলজি বাইং পজিশন কত? 784-র কাছে পেলে একটা বাইং দেখা যেতে পারে। শিবু দাস জানতে চেয়েছেন কেপিআইটি টেকনোলজি কত হলে কিনবো? এটা আগের ভিডিওতে বলা হয়েছে, 27-5-এর ভিডিওতে একটু দেখে নেবেন। বিকাশ বসাক জানতে চেয়েছেন গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি শর্ট টার্ম রেজিস্ট্যান্স 212। আরভেলিন নিয়ে কিছু বলুন, এটা জানতে চেয়েছেন শম্পা সাহা। আরভেলিন নিয়ে আগের ভিডিওতে বলা হয়েছে, একটু দেখে নেবেন। সমীর সামন্ত ওরিয়েন্ট সিমেন্ট কি এখন কেনা যেতে পারে? 135-এর কাছে যদি আসে তাহলে একটু খেয়াল রাখুন। সুভাষ সিনহা জানতে চান টিডি পাওয়ারের ফিউচার কেমন? টিডি পাওয়ারের ফিউচার ভালোই, কোম্পানির প্রায় ডেট ফ্রি কোম্পানি, ভালো প্রফিট আছে। এফআইআর কাছে প্রায় 27% শেয়ার এবং ডিআইআর কাছে 22% শেয়ার আছে। রাজেশ দেবনাথ জানতে চান ডেলিভারিতে স্টক কিনে সেম দিনেতে সেল করলে কি কোনো প্রবলেম হতে পারে? এটা ডিপেন্ড করে স্টক, অ্যাকচুয়ালি স্টক ব্রোকার টু স্টক ব্রোকার ভ্যারি করে। তো আমাদের যে হাউস, আমরা যে হাউসে কাজ করি সেখানে আজকে কিনে আজকে বেচে দিলে সেটা ইন্টারডে হয়ে যায়, এরকম কোনো সমস্যা হয় না। স্বপন শাহ জানতে চেয়েছেন এসিসি 1830-এ কেনা আছে, এখন 1400-র কাছে দাম চলছে, 1365 লেভেলটা আসলে খেয়াল রাখুন। প্রসেনজিৎ জানতে চেয়েছেন রত্নভীর প্রিসিশন 150 করে কেনা আছে, এটা কি লং টার্মে রাখতে পারি? এফআইআর কাছে ডিআইআর কাছে মোটামুটি শেয়ার আছে, এটা ফেস ভ্যালুও 10 আছে, লং টার্মের জন্য রাখতে পারেন।
বিশ্বজিৎ মান্না জানতে চেয়েছেন সিটি ইউনিয়ন ব্যাংক 160 করে কেনা, এটা 160 করে 50 শেয়ার কেনা, এই প্রাইসে কি কেনা যাবে? এখন তো আপনার এটা অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পর আপনি কি করবেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। অনেক বেড়ে গেছে, সেটা আপনি দেখে নিন। শর্ট টার্মে যদি প্রফিট বুক করতে চান কিছুটা বুক করতে পারেন। এই লেভেলে এক্ষুনি না কেনাই ভালো, আপনি যে লেভেলে পেয়েছেন অনেক ভালো লেভেলে ধরা আছে। অসীম মুখার্জি জানতে চেয়েছেন জিভিকে পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই স্টকটা নিয়ে, এই স্টকটি কি নেওয়া উচিত হবে? সম্প্রতি আদানি মনে হয় এই কোম্পানি অধিগ্রহণ করেছে। তো এটা তো আপনার নিজের উপর নির্ভর করছে। এই স্টকটার দাম 3 টাকার কাছে এবং সবই লস, বুক ভ্যালু মাইনাস, ইপিএস মাইনাস, সবই লসে চলছে। এফআই নীল, ডিআর কাছে 0.42% শেয়ার আছে। অতএব এরকম লস মেকিং কোম্পানি আমার পক্ষে ঠিক বলা সম্ভব না, এটা আপনি নিজে ডিসিশন নেবেন। সুভাষ প্রামাণিক জানতে চান আমাদের পোর্টফোলিও কি প্রতিদিন দেখা উচিত? এর ডাইভার্সিফিকেশন কতদিন পর করা উচিত? অ্যাকচুয়ালি যারা পোর্টফোলিও লং টার্ম ইনভেস্টার তাদেরকে অন্তত কোয়ার্টারলি রেজাল্ট বেরোনোর পর একবার করে সেটাকে একটু মানে অ্যাকচুয়ালি দেখা উচিত যে প্রফিট বাড়লো কীরকম, ইপিএস বাড়লো কি না, সমস্ত কিছু যত প্যারামিটার আছে ফান্ডামেন্টাল সেগুলি অবশ্যই দেখা উচিত। এফআই বাড়লো কিনা, ডিআই বাড়লো কিনা বা কমলো, অন্তত 3 মাস ছাড়া ছাড়া অবশ্যই দেখবেন রেজাল্ট বেরোনোর পর। সায়ন দেবনাথ জানতে চাইছেন ইএমভি ফটোভোল্টেটিক স্টকটা কি এখন কি বাই করা যায়? এটা একদম ওভারবটে চলছে। সুরজিৎ তরফদার জানতে চাইছেন বেদান্ত স্টকটা কি এখন কেনা যাবে? বেদান্ত স্টকটি বেশ ভালো স্টক, তবে একটু কারেকশন হলে ভালো হয়। হ্যাঁ, এখন যে জায়গায় চলছে অন্তত তার থেকে 10-15 টাকা নিচে আসলে একটু ভালো হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন, কমেন্ট পাঠাবেন, সেগুলি ঠিক টাইম মতো বলে দেওয়া হবে। এবং যারা 7 জানুয়ারি এবং 17 জানুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।